ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর এই বৈঠকের পর ভারতীয় শিবির, আওয়ামী শিবির, দুই শিবির একেবারে এখন লজ্জায় তারা। অবশেষে নরেন্দ্র মোদী বাধ্য হলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাছে টানতে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ব্যাংককে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর ভিতরে শ্বাসরুদ্ধকর বৈঠক হয়। যে বৈঠকের মূল ইস্যুই ছিল শেখ হাসিনার প্রত্যাবর্তন ও বাংলাদেশের আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ হবে কিনা এসহ বিগত 16 বছরে শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে যা যা কেড়ে নিয়েছিল ভারত, সকল কিছু ফিরিয়ে দিতে এবার বাধ্য হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। আসুন আজকে আমরা জানবো যে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকে বাংলাদেশের কি কি সাফল্য বয়ে নিয়ে আসলো ভারত, কোন কোন অবস্থান হাতছাড়া করলো, এদিকে চিকেন লেক সহ সমুদ্র বন্দর ও বর্ডার সহ বিভিন্ন ইস্যুতে এখন বাংলাদেশের সাথে একাত্মতা প্রকাশ করেছে ভারত ও নরেন্দ্র মোদী। আসুন বিস্তারিত আপডেট জানবো যে বাংলাদেশ কি কি সাফল্য বয়ে নিয়ে আসলো ডক্টর ইউনূস, বিস্তারিত। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে তো ছটফটানি শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর এই বৈঠকের পর ভারতীয় শিবির, আওয়ামী শিবির, দুই শিবির একেবারে এখন লজ্জায় তারা বালুতে মুখ গোজার চেষ্টা করছে। কেন লজ্জা? লজ্জা হলো এই, আরে ইউনূস এটা তো কোনো ব্যাপারই না, এটা তো হলো জঙ্গিদের নেতা, জঙ্গিদের সমর্থনে আসছে, দুদিন পরেই এটা ফু দিয়ে উড়ে চলে যাবে, হ্যাঁ, সাথে বসবই না, এ করবো না, কোনো পাত্তাই দিব না, এমন একটা ভাবের পর শেষ পর্যন্ত বৈঠক হলো 40 মিনিট। আবারও বলি 40 মিনিট। এটা সাধারণত দ্বিপক্ষীয় বৈঠক হয় এই ধরনের, একদম রাষ্ট্রীয় পর্যায়ে যখন নাকি দুই শীর্ষ নেতাদের বৈঠক হয় তখন এরকম লেন্থ থাকে। সেখানে সাইড মিটিংয়ে এত লম্বা বৈঠক হয় না এত লম্বা সময় ধরে। তার মানে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিয়ে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসের সমস্ত কথা শুনেছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে সব পয়েন্ট কিন্তু তিনি বলেছেন। কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু সব কথা বলতে পারেননি। কোনটা পারেননি? যে ভাই এবার একটু ক্ষমা করে দাও, আমাদের তো বোঝো শেখ হাসিনা ঘাড়ের উপর চেপে বসে আছে, তার একটু তোমরা একটু পুনর্বাসন করো, একটা নির্বাচন করো, নির্বাচনের মধ্যে একটু ঢোকায় দাও আওয়ামী লীগ। এই কথা কিন্তু বলতে পারেননি কেন? লজ্জায় বলার মতন মুখ নেই। কেননা গত 15 বছর ধরে একদম মানে ব্লাঙ্ক চেক দিছে যে যেমনে পারবি বাংলাদেশের মানুষকে বাইরে কেটে হলে তুই ক্ষমতায় থাক, আমাদের স্বার্থ রক্ষা কর। যাই হোক, কিন্তু অদ্ভুত ব্যাপার, এই মিটিংটার ব্যাপার নিয়ে এখন ভারতীয় মিডিয়াগুলো নানা রকম খেলা খেলছে। আমি রিপাবলিক বাংলার একটা ভিডিও রিপোর্টিং এই মিটিংকে ঘিরে, সেখানে বলা হচ্ছে 27 মিনিট নাকি দরজার বাইরে অপেক্ষা করছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তারকে ঢুকতে দেওয়া হয়নি। 27 মিনিট বাইরে অপেক্ষা থাকতে হয়েছে। তারপরে দরজা খোলার পর ডক্টর মোহাম্মদ ইউনূস একা ঢুকেছেন এবং সৌজন্যবশত তারা দাঁড়িয়ে মানে তাকে সম্মান করেছে। এটা মানে কূটনৈতিক জ্যেষ্ঠাচার বলে, কূটনীতিক রীতি, হ্যাঁ, বা প্রোটোকল, যাই বলি না কেন, সেটা নাকি তারা রক্ষা করেছে। তারও 3 মিনিট পর ডক্টর ইউনূস অনুরোধ করার পর তার লোকজন এসে অপরদিকে যে চেয়ার, সেই চেয়ারে তারা বসতে পেরেছে। এটার মধ্য দিয়ে তারা বলার চেষ্টা করছে যে দেখো, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 27 মিনিট দরজার বাইরে অপেক্ষায় রাখছে। আচ্ছা, তারা এই বলতেছে যে ওই চিত্রটাও নাকি দেখাবে যে 27 মিনিট ধরে ডক্টর ইউনূস দাঁড়ায় আছে, অর্থাৎ যে সেমিনার কক্ষে বা যে রুমে বৈঠক হবার কথা, একদিকে সারি সারি চেয়ারে দিল্লির কূটনীতিকরা বসে আছেন আর মোদি বসে আছে, তার ভারতীয় পতাকা, আরেকদিকেও কিন্তু যে চেয়ার এবং তার পাশে কিন্তু বাংলাদেশের পতাকা সাজানো। তো বিষয়টা কি? এটা তো ওই রুমটা কি মানে মোদির কোনো কেনা, ভারত কিনে রাখছে নাকি? ওইটা হবে এরকম সাইড মিটিং, ওটা হোটেল কর্তৃপক্ষই ব্যবস্থা করে ওইভাবে অ্যারেঞ্জ করছে। ভারতীয় পক্ষ আগে ঢুকে যে তারা তাদের প্রোটোকল অনুযায়ী বসে গেছে। আর এক পাশে প্রোটোকলে বসা
খালি রাখা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো দেরিতে ঢুকছে, ভারতীয়রা আগে হয়তো ঢুকে তারা কথাবার্তা বলছিল, কিন্তু এই ঘটনাটাকে তারা কিন্তু কোনো ছবি দেখাতে পারেনি। তারা বলছে যে দেখাবো যে ভেতরের মানে ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে ঢুকলেন আর বাইরে কিভাবে দাঁড়ায় অপেক্ষা করছিল, কিন্তু বাইরে দাঁড়ায় অপেক্ষা করতেছে 27 মিনিট ধরে, এরকম কোনো দৃশ্য দেখা যায়নি। আচ্ছা, সাংগ্রিলা হোটেলে এরকম কোনো স্কোপ আছে যে দরজার সামনে যে দাঁড়ায় থাকবে 27 মিনিট? সেখানে লবি টবিতে অসংখ্য চেয়ার। আর ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে বিমস্টেকের সভাপতি। যেদিন বৈঠকটা শেষ ওই দিন তিনি সভাপতিও নির্বাচিত হয়েছেন 2 বছরের জন্য। তো থাইল্যান্ডের সাথে কি বাংলাদেশের কোনো শত্রুতা আছে? সাংগ্রিলা হোটেলের সাথে কোনো শত্রুতা আছে? তারা ডক্টর মোহাম্মদ ইউনূস কেন, যে কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান তাদেরকে সম্মান জানাবে, তো সেখানে দরজার বাইরে কিভাবে 27 মিনিট ধরে দাঁড়ায় থাকে? এই বয়ান তারা এখন প্রচার করতেছে কাজের জন্য, একটু সান্ত্বনার বাণী, যাতে এগুলি পড়ে টড়ে আওয়ামী লীগে দেখছো। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বৈঠকের পর থেকে ভারতবর্ষে এটা নিয়ে নানান ধরনের আলোচনা ও উত্তেজনা শুরু হয়েছে। এদিকে বাংলাদেশের আগামী নির্বাচনের দিকে চেয়ে আছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ। বিএনপি চায় দ্রুত নির্বাচন, সেনাপ্রধানকে দিয়েই সেই খেলাটা জমিয়ে তুলতে চায় তারা। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক খেলোয়াড়কে হারিয়ে নতুন করে রাজত্ব কায়েম করা এতই কি সহজ? আসুন, ভারত কি ভাবছে এবং বিএনপি কি করবে, ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে আগামী প্ল্যানটা সাজিয়ে নিয়েছে বাংলাদেশকে সুন্দর করে সাজানোর, বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। অবশেষে নরেন্দ্র মোদী বাধ্য হলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাছে টানতে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে। বাংলাদেশের বিভিন্ন মিডিয়া সহ দেশি বিদেশি সমস্ত জায়গায় আপনারা দেখেছেন, গতকালকের একটি আলোচনার বিষয় ছিল নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন। তার যারা সঙ্গপঙ্গ রয়েছেন সবাই এক বাক্যে নরেন্দ্র মোদী সহ সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রবেশ করছেন তখন সবাই তাকে সম্মান জানিয়ে তারপরে নরেন্দ্র মোদী তার সাথে হ্যান্ডশেক করে তারপরে বসেছেন। আপনারা দেখেছেন যে নরেন্দ্র মোদী গত পরশুদিন সম্ভবত আপনারা দেখেছেন একটি ছবিতে যে তারা ডিনার করতেছিলেন, সেই ডিনারের ছবিটি প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গিয়েছে যে নরেন্দ্র মোদীর আসলে মন ভালো নেই। একদিকে যেমন তার মন ভালো নেই, অন্যদিকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে সকলের চাইতে সেরা, তার একটি নজিরও আমরা সেখান থেকে দেখতে পেয়েছি। কি সেই নজিরটি? ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ইংলিশে কথা বলছেন তখন তিনি নির্দ্বিধায় অনর্গল, তার কোনো দোভাষী ছাড়া তিনি তার মতো করে কথা বলে যাচ্ছেন, কথা বলেছেন, আলোচনা করেছেন, স্মার্টলি সব কিছু হ্যান্ডেল করেছেন। কিন্তু নরেন্দ্র মোদীকে দোভাষী পিছনে রেখেই কিন্তু তার সেই ইংলিশগুলোকে ট্রান্সলেট করে তারপরে কথা বলতে হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে বাংলাদেশের জন্য কত বড় একটি নেয়ামত, কত বড় একটি ভাগ্যবান আমরা, সেটা আজ আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কিন্তু অনুভব করতে পারছি। আমি শুরু থেকেই বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস না থাকলে এই গভর্নমেন্ট এতদিন টিকে থাকতে পারতো না, এবং যে পরিমাণ ষড়যন্ত্র পার্শ্ববর্তী দেশ থেকে করা হয়েছে, এই ষড়যন্ত্রের কারণেই আমাদেরকে ভেস্তে যেতে হতো, কারণ এই জনগণের বিরুদ্ধে প্রতিনিয়তই তারা ষড়যন্ত্র চলমান রেখেছে। কিন্তু আমরা থাইল্যান্ডের এই বৈঠকের পরে এখন মনে করতে পারি যে ভারত, পার্শ্ববর্তী দেশ এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন বাংলাদেশের ব্যাপারে ভিন্ন কোনো চিন্তা করছে। তারা এখন বাধ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলতে, বাংলাদেশকে নিয়ে আবার নতুন করে সেই কৌশলগত দিকে তারা আগাতে চাচ্ছে। আপনারা জানেন, ভারত সবসময় আমাদের এই বাংলাদেশের ক্ষেত্রে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, শেখ হাসিনাকে পুনর্বাসন করা, আওয়ামী লীগের অধীনেই বাংলাদেশটাকে পরিচালিত করা, এটা একটা তাদের চিরাচরিত অভ্যাস এবং এখনও তারা সেটা কল্পনা করেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনার সামনে তারা আজকের নতুনভাবে এমনভাবে ধরাশায়ী হচ্ছে, যেটা আমাদের বাংলাদেশের কূটনীতিতে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনারা জানেন, যখন চীন সফর করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তখনই কিন্তু ভারতের মাথা গরম হওয়া শুরু হয়ে গিয়েছে। চীন সফরকে কেন্দ্র করে বেশ কয়েকদিন বাংলাদেশ বেশ উত্তেজনাকর অবস্থায় ছিল। এদিকে সেদিকে মারামারি, কাটাকাটি, বিভিন্ন ধরনের অনৈতিকতা,
আপনার প্রশাসনিক দুর্বলতা, কেমন জানি একটা অস্থির স্বভাবের, সমস্ত দেশের মধ্যে গুজব রটানো হচ্ছে মোদি আপনার কি বলে শেখ হাসিনা আসবে আর বাংলাদেশ থেকে পালিয়ে যাবে ডক্টর ইউনূস, জরুরি অবস্থা ঘোষণা, সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিভিন্ন কারণে বাংলাদেশে মনে হচ্ছিল যেন কি জানি কি ঘটে যায়। কিন্তু আমি বলেছিলাম যে চীন সফরকে কেন্দ্র করে এমনই ঘটনা বিভিন্ন সময়ে আওয়ামী লীগ এবং ষড়যন্ত্রবাদেরা ঘটিয়েছিল, পূর্বেও ঘটিয়েছিল। আপনার নিশ্চয়ই মনে আছে একসাথে 64টা আপনার জেলায় বোমা হামলা, এই 63-64 জেলায় যে বোমা হামলা হয়েছিল সেই সময়ও কিন্তু চীন সফরকে কেন্দ্র করে, তৎকালীন সময় খালেদা জিয়া চীন সফরের, সেই চীন সফরকে কেন্দ্র করে এই বোমা হামলা হয়ে দেশ বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। তারপরে আপনারা জানেন এই শেখ হাসিনা কিন্তু চীন সফর করে এসে বিদায় নিতে হয়েছে, তিনি কিন্তু সেখান থেকে ভালো কোনো ফল নিয়ে আসতে পারেন নাই বাংলাদেশের জনগণের জন্য। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চীন সফরটা একটা টার্গেটেড ছিল, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটা ছিল একটা অবশ্যই উচ্চতর জায়গায় পৌঁছে যাওয়ার জন্য একটি সুন্দর দিকপাল হিসাবে, অন্যদিকে আওয়ামী লীগ এবং দোসররা এবং ষড়যন্ত্রবাজরা এই চীন সফরকে সহ্য করতে পারে নাই, তারা এটাকে যে কোনো মূল্যে ভেস্তে দিতে চেয়েছে, বন্ধ করে দিতে চেয়েছে, সেটার জন্য তারা ষড়যন্ত্র করেছে। কিন্তু দেখেন কি রবের খেলা, চীন সফর ঠিকই সুষ্ঠু সুন্দরভাবে হলো, শুধু সফর সুষ্ঠুভাবে হলো না, সেখানে এমন কিছু চুক্তি হলো যেই চুক্তিগুলোর সাথে বিনা কারণেই পূর্বে আমার দেশের জনগণ ভারতে যেতে অভ্যস্ত ছিল, যেমন চিকিৎসার জন্য স্বল্প খরচে চিকিৎসা, ভালো চিকিৎসা, এই জাতীয় জিনিসগুলো আমরা কিন্তু সেখান থেকে পিক করতাম। চীন ঘোষণা করছে তার দেশের নাগরিকদের ফ্যাসিলিটিস যেভাবে পাচ্ছে সেম খরচে বাংলাদেশের নাগরিকরা এখন চিকিৎসা নিতে পারবে। শুধু তাই না, চীন থেকে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে বাংলাদেশে, যেখানে বাংলাদেশের জনগণ আর বাহিরে না গিয়েও চিকিৎসা ব্যবস্থার সুবিধা নিতে পারবে। এই বিষয়গুলো কিন্তু এখন জনতার সামনে চলে এসেছে। ভারত কিন্তু চাপা মানে তাদের যে ক্ষোভ, এই ক্ষোভ আরো এখন নতুন করে মানে ক্ষোভ তো স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।